এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, কুমিল্লায় 103.6। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। থাইল্যান্ডে সরকারি নিষেধাজ্ঞা অবজ্ঞা করে গণতান্ত্রিক সংস্কারের দাবিতে থাইল্যান্ডে হাজার হাজার ছাত্রছাত্রী বিক্ষোভ করছে। কেন এই আন্দোলন, সম্ভাব্য পরিণতি কি, বিশ্লেষণ শুনবেন। বাংলাদেশে পুলিশি নির্যাতনে এক যুবকের মৃত্যুর অভিযোগ তদন্তে কবর থেকে তার মরদেহ তোলা হয়েছে। পরিবার বলছে কেন তাকে ফাঁড়িতে নেওয়া হয়েছিল তা এখনো রহস্য। এই বিষয়টা নিয়ে আমরাও চিন্তিত যে উনি গেল কিভাবে পুলিশের। আমরা এখনো কনফিউজ আছি। স্থানীয় কাউন্সিলরের সাথে কথা বললাম, তারপর আশপাশ দোকানদারের সাথে কথা বললাম, কেউ বলতেছে না এরকম কোনো ঘটনা ঘটেনি। নিহতের ভাই। আর বাংলাদেশে ফেসবুকে ইসলামের নবীকে অবমাননার দায়ে এক ব্যক্তির 7 বছর কারাদণ্ড হয়েছে। এসব নিয়ে শুরু হচ্ছে বিবিসি বাংলার আজকের প্রবাহ। রেডিওতে, শর্টওয়েভ এবং FM তরঙ্গের পাশাপাশি অনুষ্ঠান আপনারা লাইভ শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে www.bbcbangla.com। আজকের প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি শাকিল আনোয়ার। থাইল্যান্ডে সরকারি নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে রাজধানী ব্যাংককে আজও হাজার হাজার ছাত্রছাত্রী গণতান্ত্রিক সংস্কারের দাবিতে বিক্ষোভ করছে। গতকাল ব্যাংককে রাজা এবং রানীকে বহনকারী গাড়ির বহরে বাধা তৈরির অভিযোগ তুলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। ছাত্ররা সেনাবাহিনী এবং রাজতন্ত্রের ক্ষমতা কমানোর দাবিতে করোনা ভাইরাস প্যান্ডেমিকের কারণে দেওয়া বিধি নিষেধের তোয়াক্কা না করে গত কয়েক সপ্তাহ ধরে মিছিল জমায়েত করে চলেছে। রাস্তায় প্রচুর দাঙ্গা পুলিশ নামানো হয়েছে এবং সংবাদদাতারা জানাচ্ছেন সকালের দিকে এই আন্দোলনের কয়েকজন নেতানেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। থাইল্যান্ডের নতুন এই গণতান্ত্রিক আন্দোলন কতটা জোরদার হয়ে উঠেছে, কতটা চাপ তৈরি হয়েছে সেনা সমর্থিত সরকারের ওপর, জানতে কথা বলেছিলাম ব্যাংককে এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির শিক্ষক মকবুল মোর্শেদ আহমেদের সাথে। কিছুটা তো চাপ গভর্নমেন্ট একটু ফিল করছে। একটা উদাহরণ দিই, তাহলে হচ্ছে কোভিড-19 হওয়ার পর থেকে তো এখানে ইমার্জেন্সি আছে। মোটামুটি থাইল্যান্ড তো কোভিড ভালো মতোই কন্ট্রোল করেছে, কিন্তু তারপর ইমার্জেন্সি তুলছে না। অনেকে বলছে একটা বড় কারণ হচ্ছে এই স্টুডেন্টরা যেন প্রোটেস্ট করতে না পারে, কারণ ইমার্জেন্সি থাকলে তো এগুলি করা সব দেয়নি। আজকেও কিন্তু একটা ডিক্লারেশন আসছে যে গভর্নমেন্ট রিমাইন্ড করে দিয়েছে স্টুডেন্টদেরকে এবং সব জেনারেল পাবলিককে যে ইমার্জেন্সির মধ্যে এইসব ডেমনস্ট্রেশন করা, এইসব গ্যাদারিং করা এগুলি অ্যালাউড না। তারপরেও স্টুডেন্টরা কিন্তু কয়েক মাস ধরে কিন্তু এরা অর্গানাইজ করছে। এরা একটা ইউনিভার্সিটি, বেশ বড় ইউনিভার্সিটি, সামাসাট ইউনিভার্সিটি, এটা কয়েকটা ক্যাম্পাস আছে। একটা ক্যাম্পাস হচ্ছে শহরে, সেখানেই মূলত এরা বেশি অর্গানাইজ করে। তা আজকে তো ডাউনটাউনে বিশাল মিটিং হচ্ছে। আমরা এখান থেকে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এরা চাইছে যে রাজ পরিবারের হাত থেকে এবং সেনাবাহিনীর হাত থেকে ক্ষমতাটা নিয়ে রাজনীতিকদের হাতে দেওয়া। আপনারা ওখান থেকে কি বুঝছেন যে এরা আসলে কোন স্লোগানগুলো দিচ্ছে, কি চাচ্ছে তারা? মূলত দুটা। একটা হচ্ছে কনস্টিটিউশন নিয়ে দে হ্যাভ রিজার্ভেশন, এবং এটা একটা মস্ত বড় একটা ইস্যু। আপনাকে একটা সংক্ষেপে যেটা বলি সেটা হচ্ছে কনস্টিটিউশনে দুটো হাউস, আপার হাউসের হাফ কিন্তু নমিনেটেড। আপনি বুঝতে পারছেন, নাম্বার গেম। অর্থাৎ সেখানে সমস্ত মানে সরকার এবং সেনাবাহিনী সেখানে সমস্ত তাদের নমিনেট করে ওই সমস্ত সদস্যদের। হ্যাঁ, যেটা করে এই যে প্রাইভেট যে প্রাইম মিনিস্টার, সে কিন্তু এটা কিন্তু বেনিফিশিয়ারি। এটা হচ্ছে মস্ত বড় একটা ইস্যু যে তারা চাচ্ছে কনস্টিটিউশনে চেঞ্জ করা হোক, যে সমস্ত নমিনেটেড লোকের সংখ্যা কমিয়ে ফেলা হোক, কনস্টিটিউশনাল রিফর্ম। সেকেন্ড ইস্যু হচ্ছে মনার্কি। 1932 সালে মানে প্রথম এখানে আপনার কনস্টিটিউশনাল মনার্কি হয়, তখন থেকেই যে হেড অফ দ্য স্টেট হচ্ছে রাজা। কিন্তু এখন আপনি জানেন যে রাজা ভূমিবল মারা যাওয়ার পরে তার ছেলে রাজা হয়েছে। দেয়ার আর ইস্যুজ উইথ হিম। ভূমিবলকে যেভাবে শ্রদ্ধা করা হতো, যেভাবে মানুষ অত্যন্ত শ্রদ্ধা করতো, তার ছেলে সেরকম শ্রদ্ধা কিন্তু পায় না। তারপরেও আরেকটা ব্যাপার হচ্ছে সে কিন্তু অধিকাংশ সময় থাকে না, সে জার্মানিতে থাকে বা দেশের বাইরে থাকে। এটাও একটা ইস্যু। সেন্ট্রাল ব্যাংককে একটা প্ল্যাক ছিল, যাতে এটা আপনি ওই যে বললাম 32 সালে তখন করা হয়েছিল, তাতে লেখা ছিল যে থাইল্যান্ড বিলংস টু দ্য কিং।
তো এটা ছাত্ররা বলতে চাচ্ছে থাইল্যান্ড বিলংস টু থাই পিপল। কথা হচ্ছে যে জনগোষ্ঠীর অন্যান্য অংশের কতটা সমর্থন তারা পাচ্ছে এই ছাত্ররা? এটা একটা বিরাট ইস্যু। একটা কিন্তু রাইট উইং কনজারভেটিভ গ্রুপ আছে, তারাও কিন্তু এগেইনস্টে অলরেডি তারা ডেমনস্ট্রেশন শুরু করে দিয়েছে। কিন্তু প্রবাবলি থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ছিল একটা, যেটাকে গভর্নমেন্ট ব্যান করে দিয়েছে, এটা নতুন নামে আসছে ফিউচার ফরওয়ার্ড পার্টি। এটা লাস্ট ইলেকশনে ভালোই করেছিল, ইয়াং পিপল কাছে এদের বেশি পপুলারিটি। অন্য অর্ডিনারি পিপলের কাছে কিন্তু এতটা আপনার এটা এখনো তারা বোধহয় এখনো আপনি আমাকে বলেন স্টুডেন্টদের যে আর্জ অন্য সিটিজেনদের কিন্তু এতটা এখনো তারা করতে পারেনি যে আসলে এত বড় একটা চেঞ্জ আমরা এখন করব কি করব না। তো সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটু আছে যে আর একটু বুঝতে পারছেন যে এখানে রাজতন্ত্রকে এখানে ভীষণভাবে শ্রদ্ধা করা হয়, পার্টিকুলারলি রুরাল এরিয়াতে কনজারভেটিভ মিডল ক্লাসের কাছে কিন্তু এখন রাজতন্ত্রের একটা সম্মান আছে। তার মানে হচ্ছে যে আমরা যেটা থাইল্যান্ডে প্রায়ই দেখি যে প্রচুর আন্দোলন দেখি গণতন্ত্রের জন্য, ঘুরে ফিরে সেই সেনাবাহিনীর হাতে কর্তৃত্ব রয়ে যাচ্ছে এবং সেই রাজারাই মানে সেক্রেড একটা ইনস্টিটিউশন হিসেবে থেকে যাচ্ছে। সেটাই তারই পুনরাবৃত্তি কি আমরা দেখতে পারি আবারও এই আন্দোলনের পরেও? এইটা পুনরাবৃত্তি হচ্ছে, কারণ সেই একই পুরোনো সমস্যা, সেটা হচ্ছে ব্যাকড বাই মিলিটারি। এই যে একটা শ্রেণী থাইল্যান্ডের যে এত প্রসপারিটি আসছে, এটা তো বেনিফিশিয়ারি কিন্তু মূলত এই শ্রেণীটাই, তাই না? সাধারণ দেশের মধ্যে কিন্তু প্রচুর বৈষম্য, এই যে বৈষম্য আছে এটা এই ইয়াং জেনারেশন কিন্তু হাইলাইট করছে যে এই যে সেনাবাহিনী এর যে এত কর্তৃত্ব একটা শ্রেণীর, পার্টিকুলারলি অ্যারাউন্ড দ্য রয়্যাল ফ্যামিলি এবং আরবান মিডল ক্লাস, এই একটা চেঞ্জটা হচ্ছে প্রথম আমি যেটা বলি সবচেয়ে বড় যেটা হচ্ছে যে মনার্কি রিফর্ম করার কথাটা কিন্তু একটা বিরাট চেঞ্জ। এটা কিন্তু কখনই কেউ মুখে আনতো না, এখন কিন্তু প্রকাশ্যে এটা চলে আসছে। এরা আপনার মিছিলে দাঁড়িয়ে দে আর রিডিং দ্যার এজেন্ডা, এটা খুব বিরাট একটা চেঞ্জ আমি মনে করি এইবার কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু সাফল্যের কতটা সম্ভাবনা আপনি দেখছেন? কারণ আমরা তো সেই ঘুরে ফিরে দেখি যে সেই সেনাবাহিনী কর্তৃত্ব রেখে যাচ্ছে, রাজ পরিবারের যে কর্তৃত্ব সেটা খণ্ডন হচ্ছে না। এর পরিবর্তন কি হওয়ার কোনো সম্ভাবনা আছে? একটু সম্ভাবনা তো আছে। দিন আগেই কিন্তু প্রাইম মিনিস্টার নিজেই বলেছে যে কনস্টিটিউশনাল রিফর্ম করা হবে, এটা উই আর কনসিডারিং ইট। এটাকে স্টুডেন্টরা কতটুকু মেনে নেবে এটার উপর ডিপেন্ড করে নেক্সট ফেজ কি হবে তারপরে। কিন্তু যদি স্টুডেন্টরা এটাকে খুব ভালোভাবে না নেয়, আমার তো মনে হয় স্টুডেন্টরা আরো অর্গানাইজ করা শুরু করবে। কারণ এখন অক্টোবর মাস, এটা হচ্ছে একটা ইউনিভার্সিটি। 73 সালে এখানে প্রচুর ছাত্র মেরে ফেলেছিল আপনার মিলিটারি, গতকাল ছিল এটা ইউনিভার্সিটি আর কি। মকবুল মোর্শেদ আহমেদ বলছিলেন থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে। বাংলাদেশের সিলেটে একটি পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমেদ নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ তদন্তে আজ কবর থেকে তার মরদেহ উত্তোলন করে আবারও ময়না তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় মূল অভিযুক্ত ফাঁড়ির দায়িত্বে থাকা উপপরিদর্শক আকবর হোসেন এখনও পলাতক রয়েছেন। এলাকার ব্যবসায়ীরা তার বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ তুলেছেন। রায়হান আহমেদের পরিবার বলছে কেন তাকে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছিল সেই তথ্য এখনও তাদের কাছে অজানা। থানার ভেতরে এই যুবকের মৃত্যুর ঘটনা নিয়ে এলাকায় বড় ধরনের ক্ষোভ তৈরি হয়েছে। ঢাকা থেকে আরও জানাচ্ছেন আমাদের সংবাদদাতা শাহনাজ পারভিন। সিলেট শহরে একটি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের অ্যাটেন্ড্যান্ট হিসেবে কাজ করতেন 34 বছর বয়সী রায়হান আহমেদ। শহরের যে এলাকায় তিনি বসবাস করতেন সেই আখালিয়া নেহারিপাড়ার কবরস্থানে আজ ছিল স্থানীয়দের উপচে পড়া ভিড়। তার মরদেহ কবর থেকে তোলার কাজ শুরু হয় সকাল 9টার দিকে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার BM আশরাফ উল্লাহ বলছেন, মরদেহটি পুনরায় ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গতকাল কোর্ট থেকে যে আদেশ হয়েছিল এটা তদন্তভার পিবিআই এর উপর ন্যস্ত হয়েছে এবং আজ সকালে পিবিআই সিনিয়র অফিসার, পিবিআই টিম, ডক্টর ছিলেন, পিবিআই সিনিয়র অফিসার, কমান্ড অফিসাররা ছিলেন, অনেক লোক ছিল, পরিবারের লোকজন ছিল। 12টার মধ্যেই এটা ডেড বডি কবর থেকে উত্তোলন করা হয়েছে এবং এটা মর্চুয়ারিতে নেওয়া হয়েছে। আর যিনি মূল এখানে অভিযুক্ত SI আকবর এখনো পলাতক আছেন, তাকে ধরতে কি করা হচ্ছে? আমাদের আইনি প্রচেষ্টা অব্যাহত আছে এবং আমরা এবং পুলিশ ডিপার্টমেন্ট সবাই অ্যালার্ট আছে এবং শীঘ্রই আশা করি পজিটিভ একটা রেজাল্ট আসবে। মরদেহটি তোলার পরে শুরুতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেটির সুরতহাল করা হয়েছে। মরদেহটি পুনরায় ময়নাতদন্তের জন্য 3 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। রায়হান আহমেদের মামাতো ভাই আব্দুর রহমান বলছেন, কেন তাকে সেরাতে আটক করে পুলিশের ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছিল সেই প্রশ্নের জবাব তারা এখনো পাননি। এই বিষয়টা নিয়ে আমরাও চিন্তিত যে উনি গেল কিভাবে পুলিশের কাছে, আমরা এখনো কনফিউজ আছি। আমরা পুলিশ যখন বলছিল আপনার ওই যে কাস্টকর থেকে ধরছে, কাস্টকরে আমরা গেলাম, গিয়ে ওইখানে স্থানীয় কাউন্সিলরের সাথে কথা বললাম, তারপর আশপাশ দোকানদারের সাথে কথা বললাম, কেউ বলতেছে না এরকম কোনো ঘটনা ঘটেনি কাস্টকরে।
তার মানে তাকে কেন পুলিশ নিয়ে গিয়েছিল সেটা এখনো পর্যন্ত আপনাদের কাছে বোঝা সম্ভব হয়নি? আমাদের কাছে এখনো এটা সম্ভব হয়নি পুলিশ কেন ওনাকে ধরছে। শনিবার রাতে সিলেটের কাষ্টঘর এলাকা থেকে রায়হান আহমেদকে আটক করে বন্দরবাজার এলাকায় পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। আব্দুর রহমান বলছেন, ভোরের দিকে অপরিচিত একটি মোবাইল ফোন নম্বর থেকে তার পরিবারের কাছে রায়হানের ফোন আসে। 7:33 আমার ভাই ফোন দিয়েছিল বাসায়। ফোন পাওয়া মাত্র আমার আঙ্কেল একজন গেছিলেন টাকা নিয়ে, বলছিল যে টাকা নিয়ে আমাকে তাড়াতাড়ি বন্দরবাজার ফাঁড়িতে আসেন, আমাকে বাঁচান, নয়তো ওরা আমাকে মেরে ফেলবে। তারপর টাকা নিয়ে আঙ্কেল ফাঁড়িতে গেছেন, যাওয়ার পর বলছে যে উনি রায়হান ঘুমিয়ে পড়ছে আর ওনাকে যারা ধরে নিয়ে আসছে ওরাও ঘুমিয়ে পড়ছে, আপনি সকাল 9টা-10টার দিকে আসবেন টাকা 10,000 সাথে করে নিয়ে। সকালবেলা রায়হানের বাবাকে ফাঁড়ি থেকে হাসপাতালে যেতে বলা হয়। সেখানে গিয়ে মৃত্যুর খবর জানতে পারেন তিনি। রায়হান আহমেদের মৃত্যু সম্পর্কে ফাঁড়ির পুলিশ দাবি করে যে ছিনতাইয়ের অভিযোগে এলাকাবাসী গণপিটুনি দিলে তারা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। পুলিশের বরাত দিয়ে সংবাদ মাধ্যমে এমন খবরও প্রকাশিত হয়। কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ফুটেজে কোনো গণপিটুনি দেখা যায়নি। এই ফুটেজ প্রকাশিত হলে ঘটনার মোড় ঘুরে যায়। সোমবার ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন ভূঁইয়া সহ 4 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয় এবং 3 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। কিন্তু আকবর হোসেন এর পর থেকেই পলাতক রয়েছেন। সিলেটের যে এলাকায় বন্দরবাজার অবস্থিত সেই 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম বলছেন, বন্দরবাজার এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ রয়েছে আকবর হোসেনের বিরুদ্ধে। বন্দরবাজার যে ফাঁড়িটা, এটার অধীনেই কিন্তু ব্যবসায়ীর মূল যে এরিয়াটা জিন্দাবাজার বন্দর, এই এরিয়াটাই সিলেট তো কিন্তু এই এরিয়াটাই ভিত্তিক ব্যবসা বাণিজ্য। সবার বক্তব্য শুনে আর তার অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে তো সেই প্রভাবটা তার ছিল এখানে ব্যবসায়ীদের কাছে চাঁদা নিয়ে খোলা রাখতো। এর জন্য আমরা অনেকেই ক্ষুব্ধ। আমরা অনেক সময় বলতে চাইছি কিন্তু জেনেও অনেক প্রতিবাদ করেও হয় নাই, এবং সে তো একটা দায়িত্বশীল পদেও আছে, কিন্তু সে এভাবে করার পরে তাকে তো ধরাটা প্রশাসনের পক্ষে বা সরকারের পক্ষ থেকে জরুরি। এটা মানুষের সুস্থি আসবে না ধরলে। ওদিকে উপপরিদর্শক আকবর হোসেন যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন সেজন্য দেশের সকল ইমিগ্রেশনকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে আজ চিঠি দিয়েছে ঘটনার তদন্তের দায়িত্বে নিয়োজিত পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। শাহনাজ পারভীন, ঢাকা থেকে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবার অভিযোগে এক ব্যক্তিকে 7 বছরের কারাদণ্ড দিয়েছে বাংলাদেশের সাইবার অপরাধ বিষয়ে বিশেষ আদালত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবার অভিযোগের মামলায় এটি বাংলাদেশে দ্বিতীয় কোনো রায় হলো। এ সম্পর্কে শুনবেন অনুষ্ঠানের কিছুক্ষণ পর। তার আগে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মাসুদ হাসান খানের কাছে। কিরগিজস্তানের প্রেসিডেন্ট সুরনবাই জিনবেকভ পদত্যাগ করেছেন। এ মাসের আরও আগের দিকে পার্লামেন্ট নির্বাচনের পর থেকেই দেশটিতে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছিল। এক বিবৃতিতে মিস্টার জিনবেকভ বলেন, তিনি চান না যে কিরগিজস্তানের ইতিহাসে এমন এক প্রেসিডেন্ট হিসাবে তার নাম লেখা হোক যিনি রক্তপাত ঘটিয়েছিলেন এবং তার নিজের জনগণের উপর গুলি চালিয়েছিলেন। আফগানিস্তানের কর্মকর্তারা বলছেন, দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে তালেবান অবস্থানগুলোর উপর মার্কিন বাহিনী আরও কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। গত কয়েকদিন ধরেই ওই প্রদেশটিতে প্রচণ্ড যুদ্ধ চলছিল। প্রদেশের রাজধানী লাস্কারগাতে তালেবান এক বড় ধরনের আক্রমণ চালালেও আফগান বাহিনী মার্কিন বিমান হামলার সহায়তা নিয়ে জঙ্গিদের হাত থেকে কিছু এলাকা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। যুদ্ধের কারণে প্রায় 35,000 লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। ফ্রান্সে করোনা ভাইরাস সংকট মোকাবেলায় সরকার অপরাধমূলক অবহেলা দেখিয়েছে এমন অভিযোগ ওঠার পর এর তদন্তের অংশ হিসেবে পুলিশ কিছু ঊর্ধ্বতন ফরাসি রাজনীতিবিদদের বাড়ি ও অফিসে অনুসন্ধান চালিয়েছে। এদের মধ্যে আছেন স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ে ভেরা এবং সাবেক প্রধানমন্ত্রী এদুয়ার্দো ফেলিপে। ইউরোপের অন্যত্র চেক প্রজাতন্ত্রে কর্তৃপক্ষ ক্রমবর্ধমান কোভিড-19 রোগীদের চিকিৎসার জন্য সেনাবাহিনীকে দিয়ে একটি জরুরি ফিল্ড হাসপাতাল তৈরি করাচ্ছে। জার্মানিতে একদিনে 6,600-এরও বেশি নতুন সংক্রমণ ধরা পড়েছে, যা এক নতুন রেকর্ড। চীনের মূল ভূখণ্ড এবং তাইওয়ানের মধ্যবর্তী তাইওয়ান প্রণালী দিয়ে আমেরিকা একটি রণতরী নিয়ে যাওয়ার পর চীন অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র সেখানকার স্থিতিশীলতা ব্যাপকভাবে বিঘ্নিত করেছে। স্বশাসিত তাইওয়ানকে চীন তার নিজের অংশ বলে দাবি করে। আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় ফ্লিটের তরফ থেকে বলা হয়েছে, এই প্রণালী দিয়ে ইউএসএস ব্যারি নামের রণতরীটি বুধবার নিয়ে যাওয়ার মাধ্যমে ওয়াশিংটন বোঝাতে চেয়েছে আন্তর্জাতিক আইন মেনে যে কোনো সাগরে তাদের জাহাজের যাতায়াতের অধিকার রয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করেছে যে সিরিয়ার সরকার এবং রাশিয়া ইচ্ছাকৃতভাবেই ইডলিব এলাকার বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করছে। নতুন এক প্রতিবেদনে মানবাধিকার সংস্থাটি বলছে, এবছর মার্চ থেকে 19 এপ্রিলের মধ্যে স্কুল, হাসপাতাল ও বাজারের উপর চালানো হামলায় কয়েকশো মানুষ নিহত হয়েছে। তারা বলছে, ইচ্ছাকৃতভাবে বারবার এসব স্থানের উপর বোমা বর্ষণের মাধ্যমে এটা পরিষ্কার যে দুটি সরকারই মানুষের জীবনের দাম দেয়নি এবং তারা যুদ্ধাপরাধের দায়ে দোষী হতে পারে। দক্ষিণ ভারতের তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে প্রবল বৃষ্টির ফলে বন্যা দেখা দিয়েছে। অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। সাধারণত শুষ্ক এলাকা বলে পরিচিত তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে বঙ্গোপসাগরে সৃষ্ট এক নিম্নচাপের কারণে কয়েকদিন ধরেই ব্যাপক বৃষ্টি হচ্ছে। মাসুদ হাসান খান। আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধ্যাবেলার অধিবেশন প্রবাহ। রেডিও ছাড়াও অনুষ্ঠান আপনারা লাইভ শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে www.bbcbangla.com। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবার অভিযোগে এক ব্যক্তিকে 7 বছরের কারাদণ্ড দিয়েছে বাংলাদেশের সাইবার অপরাধ বিষয়ে বিশেষ একটি আদালত। 2017 সালে রাঙামাটি জেলার লংগদু থানায় ইসলামের নবীকে নিয়ে কটূক্তি করে দেওয়া এক ফেসবুক পোস্টের জের ধরে হওয়া মামলায় এই রায় হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবার অভিযোগের মামলায় এটি বাংলাদেশে দ্বিতীয় কোনো রায় হলো। মাত্র গত মাসেই এ ধরনের প্রথম রায়েও এক ব্যক্তিকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা সাইয়েদা আক্তার। রাঙামাটি জেলার লংগদু উপজেলার মাইনি মুখ বাজারে একটি দর্জি দোকানে কাজ করতেন সুজন দে। 2017 সালের 10ই মে বিকেলে মাইনি মুখ বাজারে সেই দোকানের সামনে থেকে পুলিশ সুজন দেকে গ্রেফতার করে। স্থানীয়রা জানিয়েছেন, আগের দিন ওই ব্যক্তি ফেসবুকে ইসলামের নবী এবং ইসলাম ধর্মকে অবমাননা করে একটি স্ট্যাটাস দেন বলে অভিযোগ রয়েছে। পরদিন বাজারের মসজিদ থেকে মুসল্লিরা একত্রিত হয়ে ওই ব্যক্তির শাস্তির দাবিতে মিছিল করে এবং স্লোগান দেয়। লংগদু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ নূর বিবিসিকে বলছিলেন কোন পরিস্থিতিতে মিস্টার দেকে গ্রেফতার করা হয়েছিল। ঘটনা ঘটছিল আসামি সুজন দে, সে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন কটাক্ষ করে কথাবার্তা, ধর্মীয় বিষয়গুলো লেখছে। তখন ওখানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ওই দিন 5:15 ঘটিকার সময় পুলিশ তাকে ওখানে ধরছে। তার ফেসবুকে এটা পাইছে এবং বিভিন্ন স্ট্যাটাসের বিষয়গুলো পাইছে আর কি। যে সাইবার ক্রাইম ইয়াটা হয়েছে, পরীক্ষা নিরীক্ষা হয়েছে, দেখা গেছে যে হ্যাঁ সে নিজেই দিচ্ছে এগুলা তার আইডি থেকে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে 57 ধারায় সুজনদের বিরুদ্ধে মামলাটি হয়েছিল। পুলিশ বলছে মামলাটি তদন্ত করে 2017 সালের 30 অগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। আর অভিযোগপত্র আমলে নিয়ে আদালত 2017 সালের 26 অক্টোবর সুজনদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। সেই মামলায় ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আজ সুজন দেকে 7 বছরের কারাদণ্ড দিয়েছে। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম শামীম বিবিসিকে বলেছেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে রাষ্ট্রপক্ষ। রায়টা হয়েছে যে আসামি উনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা এবং ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তিমূলক স্ট্যাটাস দেওয়ার কারণে জানা অজানা নামক ফেসবুক আইডি যেটা ওপেন করেছিল, সেটা ওনার মোবাইল নাম্বার দিয়ে উনি ওপেন করে সেটা ওই ফেসবুকের মাধ্যমে আপত্তিকর স্ট্যাটাস দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কারণে ওনাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দণ্ডিত করেছেন। উনি বিগত 3.5 বছর যাবৎ জেল হাজতে আছে। ওই মেয়াদের ওই সময়টা এই সাজা থেকে বাদ যাবে। মিস্টার ইসলাম জানিয়েছেন, রায় ঘোষণার পর সুজন দেকে কারাগারে পাঠানো হয়েছে। তার পরিবারের কোনো সদস্য আদালতে ছিলেন না। এই রায়ের বিরুদ্ধে সুজন দে আপিল করবেন কিনা জানা যায়নি। ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের মামলার এটি দ্বিতীয় রায়। এই নিয়ে পরপর 2 মাসে একই ধরনের 2টি রায় এলো। বাংলাদেশে 2018 সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে 57 ধারা বিলুপ্ত করা হলেও ওই আইনের অধীনে হওয়া মামলাগুলো এই আইন অনুযায়ী বিচার হবার বিধান রাখা আছে আইনে। বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত বা ধর্মকে অবমাননা করে দায়ের হওয়া এখনও প্রায় 20টির মতো মামলা বিচারাধীন রয়েছে। বাংলাদেশে ফেসবুকে ইসলাম ধর্মের অবমাননার অভিযোগ এনে স্থানীয় পর্যায়ে বড় ধরনের সহিংসতার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রথম ঘটনাটি ঘটেছিল কক্সবাজারের রামুতে। এরপর একে একে প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে, রংপুরে এবং সর্বশেষ 2019 সালে ভোলায়। সাইয়েদ আক্তার।
ভারতের উড়িষ্যা রাজ্যে এক কিশোরীকে অপহরণ করে তাকে আটকে রেখে ২২ দিন ধরে ধর্ষণ করার একটি ঘটনা সামনে আসার পর তা নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। রাজ্য পুলিশ বলছে যে ওই নাবালিকা বাড়িতে ঝগড়া করে বেরিয়ে এসেছিল আর রাস্তা থেকে এক ব্যক্তি বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে তাকে আটকে রাখে। ২২ দিন পর পুলিশ খবর পেয়ে ওই কিশোরীকে উদ্ধার করে। ২ অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে বিস্তারিত জানাতে এখন কলকাতা থেকে আমার সাথে টেলিফোনে যোগ দিচ্ছেন আমাদের সংবাদদাতা অমিতাভ ভট্টশালী। অমিতাভ, এই ঘটনার বিস্তারিত এখন পর্যন্ত আপনি কতটুকু জানতে পেরেছেন? দেখুন শাকিল, কটক শহরের ডেপুটি পুলিশ কমিশনার প্রতীক সিং আমাকে যেটা জানিয়েছেন যে কয়েকদিন আগে তারা খবর পান যে এক কিশোরী রাস্তার ধারে বসে রয়েছে, সে ওই এলাকার বাসিন্দা নয়, গ্রামেরই কেউ খবরটা দেয় পুলিশকে এবং তাকে উদ্ধার করে শিশু কিশোরদের একটি হোমে নিয়ে আসা হয়। সেই সময়ও ওই মেয়েটি কিছুই জানায়নি কাউকে, কিন্তু তাকে যখন কয়েকদিন পরে শিশু কল্যাণ কমিটির কাছে হাজির করানো হয় নিয়ম অনুযায়ী, সেখানে ওই কিশোরী পুরো ঘটনাটা জানায়। সে বলে যে ২২ দিন ধরে তার উপরে অত্যাচার চালিয়েছে ২ ব্যক্তি এবং আরো জানায় যে জগৎসিংপুর জেলায় তার গ্রামের বাড়িতে ঝগড়া করে সে বেরিয়ে গিয়ে কটকে দিদির বাড়িতে এসেছিল এবং সেখানে আরো এক প্রস্ত ঝগড়া হয় এবং তারপরে সেখান থেকেও বেরিয়ে গিয়ে বাস স্ট্যান্ডে অপেক্ষা করার সময় এক ব্যক্তি মোটরসাইকেলে করে আসে এবং বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে এবং এই বলেই ওই ব্যক্তির আরেক বন্ধুর একটি মুরগির মাংসের দোকান আছে, সেখানে নিয়ে গিয়ে আটকে রাখে এবং অত্যাচার চালায় দুজনে মিলে এবং বিয়ে করার এবং চাকরির প্রলোভনও দেখানো হয়েছিল কিশোরীটিকে। পুলিশ প্রথমে একজনকে গ্রেপ্তার করেছিল আর আজ দ্বিতীয় অভিযুক্তকেও গ্রেপ্তার করেছে বলে মিস্টার প্রতীক সিং আমাকে জানিয়েছেন এবং অত্যাচারিতা কিশোরীটি এখন শিশু কিশোরদের দেখভাল করার একটি আশ্রয় কেন্দ্রে আছে। অমিতাভ, এই কিশোরীর বয়স কত আমরা জানতে পেরেছি? হ্যাঁ, এর বয়স হচ্ছে ১৭ বছর। এই ১৭ বছর একটি মেয়ে, সে নেই ২২ দিন ধরে বাড়িতে, তো তার বাবা মা বা অন্যান্য অভিভাবকরা কি খোঁজখবর করেনি? পুলিশকে তারা জানায়নি? দেখুন শাকিল, বেশ কয়েকটা ব্যাপারে ধোঁয়াশা আছে। যেমন কিশোরীটিতে আপনি যেটা বললেন যে কিশোরীটি যে বাড়িতে নেই সেটা পুলিশকে কেন জানানো হয়নি, তার অভিভাবকরাও জানাননি, আবার সে যে তার কটক শহরে তার দিদির বাড়িতে গিয়েছিল তারাও কিছু জানায়নি। এবং এছাড়াও আরেক কয়েকটি সূত্র বলছে যে কিশোরীটিকে চাকরি দেওয়া এবং বিয়ে করার লোক দেখিয়ে কিছু নথি বাড়ি থেকে নিয়ে আসার জন্য একবার বাড়িতেও পাঠিয়েছিল অভিযুক্তরা। সেই সময়ও কেন কিশোরীটি কিছু জানালো না, সেটাও একটা আশ্চর্যের বিষয়। এবং তাকে কি প্রলোভন দেখানো হয়েছিল না ভয় দেখিয়েছিল অভিযুক্তরা এখনো স্পষ্ট নয়। এবং আমি এই প্রশ্নগুলো ডেপুটি পুলিশ কমিশনারকে যখন করেছিলাম, তিনি বলছেন যে তাদের কাছে প্রায়োরিটি ছিল বা প্রাথমিক গুরুত্ব ছিল অভিযুক্তদের গ্রেপ্তার করা এবং এখন আজকে সেটা হয়েছে এবং এবারে তারা বিস্তারিত তদন্ত শুরু করবে। মেয়েটির বাড়ির সঙ্গে যোগাযোগ করেছে তারা, সেখানে হয়তো কটক পুলিশের একটি দলও, তদন্তকারীদের একটি দলও যাবে এবং পুরোটা তদন্ত করলেই পুরো বিষয়টা পরিষ্কার হবে বলে তিনি বলছেন আমাকে। তো মামলা হয়েছে, আমরা জানি যে মামলা হয়েছে এই বিষয়ে, ধর্ষণের কোনো মামলা হয়েছে? গ্রেপ্তার যখন হয়েছে তো মামলা হয়েছে এবং ধৃতদের এখন বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তো অমিতাভ, এই সমস্ত যখনই আমরা কোনো এই ধরনের ধর্ষণের ঘটনা ভারতের ব্যাপারে শুনি, খুব একটা উড়িষ্যার কথা আসে না। এ ধরনের কি নতুন কোনো ঘটনা সেই রাজ্যে? না, ধর্ষণের ঘটনা ভারতের কোন জায়গাতে হচ্ছে না, এরকম হয় না। প্রধানত আমরা উত্তর ভারতের কথাই শুনি আর কি, এসব যে উত্তর ভারতের কথা। তো সেই উত্তর ভারতেই এই ঘটনাগুলো বেশি সামনে আসে, কিন্তু উড়িষ্যাতেও হয়, সমস্ত রাজ্যেই ধর্ষণ। তো এটা নিয়ে সে কারণেই আমি জিজ্ঞেস করছি আপনাকে যে এরকম একটি ঘটনা ২২ দিন ধরে একটি মেয়েকে আটকে রেখে এভাবে ধর্ষণ করা হলো, এই ঘটনা নিয়ে উড়িষ্যায় কথাবার্তা কি হচ্ছে? দেখুন, এরকম একটা ঘটনার আলোচনা সমালোচনা খুবই হচ্ছে উড়িষ্যার সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমগুলোতে, বিশেষ করে যেটা একটু আগে বলছিলেন আপনি, ভারতের উত্তরপ্রদেশের হাথরাসে এক কিশোরীকে ধর্ষণ করে হত্যার অভিযোগ নিয়ে যখন জাতীয় রাজনীতিতে ব্যাপক তোলপাড় চলছে, তারই মধ্যে এরকম একটা ঘটনা। আর ২২ দিন ধরে এক কিশোরীর উপরে অত্যাচার চলছে, সেটা পুলিশ কেন আগে খবর পেল না, সেটা নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি উড়িষ্যার তারা প্রশ্ন তুলছে, সরকারের উপরে দোষ দিচ্ছে যে আইন শৃঙ্খলার অবনতি এবং নারীদের সুরক্ষিত রাখার দায়িত্বে ব্যর্থ হয়েছে সরকার, এটাও বলছে। এবং ওই কিশোরীর বাড়ি যে গ্রামে, সেই অঞ্চলে বিধানসভার উপনির্বাচন আছে পরের মাসে, তাই সেখানে এটা একটা নির্বাচনী ইস্যুও হয়ে উঠবে।
আর আরেকজন সামাজিক কর্মকর্তা শুভশ্রী দাসের সঙ্গে তিনি কথা বলছিলাম, তিনি আমাকে বলছেন যে তার কাছে তিনি খবর যা পেয়েছেন যে অভিযুক্তরা আগেও বেশ কয়েকজন কিশোরীকে নিয়ে এসে ওই জায়গায় অত্যাচার চালাতো এবং ভিডিও রেকর্ড করে সেগুলো বিক্রিও করতো, এবং এরকম একটা যে চক্র চলছে সেটা পুলিশ আগে থেকে কেন জানেনি সেটা নিয়ে তারা প্রশ্ন উঠেছে। অমিতাভ, আপনাকে ধন্যবাদ। কলকাতা থেকে বলছিলেন আমাদের সংবাদদাতা অমিতাভ ভট্টশালী। বাংলাদেশে আজ সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক কোন কোন ইস্যুতে সরগরম, প্রধানত কি কি বিষয় নিয়ে মানুষ ফেসবুকে কথা বলছেন, শোনা যাক ফয়সাল তিতুমিরের কাছে। ধন্যবাদ শাকিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকের আলোচিত খবরগুলো নিয়ে হাজির হয়েছি আমি ফয়সাল তিতুমির, আর সঙ্গে আছি আমি শাহনাজ পারভিন। তিতুমির, আজ সামাজিক যোগাযোগের মাধ্যমে সবচেয়ে বেশি আলোচনায় দেখা যাচ্ছে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ভাঙনের খবরটি। বাংলাদেশের সরকারি চাকুরিতে কোটা সংস্কারের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন গড়ে উঠেছিল তার ধারাবাহিকতায় এই সংগঠনটি তৈরি হয় এবং ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের একদল নেতা নিজেদের সংগঠনটির নেতা হিসেবে ঘোষণা করেছেন এবং তারা একই সঙ্গে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক ও পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। আসলে কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে ডাকসুর ভিপি হওয়ার পর ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের একচ্ছত্র নেতায় পরিণত হওয়া নুরুল হক নূর বিবিসি বাংলাকে বলেছেন সেটি হলো সরকার অন্য পক্ষকে ব্যবহার করছে তাদের হেয় করার জন্য। সরকারি পৃষ্ঠপোষকতাতেই কখনো মামলা হচ্ছে বা কখনো অবাঞ্ছিত করছে দাবি নূরের। এ নিয়ে নানান মন্তব্য দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যেরকম শহীদুল ইসলাম লিখেছেন, নূর একটি যৌক্তিক বৃহত্তম আন্দোলনের নেতৃত্ব দিয়ে উঠে আসা নেতা। আর এনামুল হক আনাম বলছেন, এতে নূরের দল আরও এক ধাপ এগিয়ে আসলো। মোহাম্মদ মশিউর রহমান তিনি লিখেছেন, এরা ছাত্র অধিকার পরিষদের কেউ নয়, ষড়যন্ত্রের অংশ হিসেবে এরা আওয়ামী লীগেরই সৃষ্টি। মোখলেসুর রহমান সাগর তিনি লিখেছেন, যারা এখানে বসা তাদের তো কোনো সময় এই সংগঠনের সামনের সারিতে দেখিনি, ঘটনা আসলে কি? অর্থাৎ তিনি যে ছবি বা ভিডিওটা আজকে শেয়ার হচ্ছে সেই সব নিয়ে আসলে এই মন্তব্যটি করেছেন। তবে শাহনাজ, আরেকটি খবর নিয়েও কিন্তু আজকে আলোচনা আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেটি হলো অধ্যাদেশ জারির পর ধর্ষণ মামলায় প্রথম মৃত্যুদণ্ডের আদেশ আসলো টাঙ্গাইল থেকে। টাঙ্গাইলের ভূঁয়াপুরে মাদ্রাসা ছাত্রী গণধর্ষণের মামলায় 5 জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। একই সঙ্গে তাদের 1 লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। তিতুমির, এই সপ্তাহেই মঙ্গলবার 13ই অক্টোবর ধর্ষণের সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ডাদেশ সংক্রান্ত অধ্যাদেশে বাংলাদেশের রাষ্ট্রপতি স্বাক্ষরের পর ধর্ষণ মামলায় দেশে এটাই কোনো ফাঁসির আদেশ এলো। এ নিয়ে ছিল নানা রকমের মন্তব্য। যেমন রোমানা আক্তার তিনি লিখেছেন, কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এই আইনের সুযোগ নিয়ে জাহালম কাণ্ড করে যেন কোনো নিরপরাধ ছেলের জীবন নষ্ট করা না হয়, কারণ এদেশে সব কিছুই সম্ভব। রোকন মির্জা লিখেছেন, এরকম অনেক ফাঁসির রায় জাতি শুনেছে কিন্তু কার্যকর হয়নি, তাই খুশি হওয়ার কিছু নেই। আর সুবর্ণা চৌধুরী স্মৃতি লিখেছেন, 2012 থেকে 2020 হলো রায় হতে, কার্যকর হতে আবার কত বছর লাগে কে জানে। অর্থাৎ এরকম শঙ্কা প্রকাশ করছেন অনেকেই। একটি আন্তর্জাতিক খবর নিয়েও কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ আলোচনা দেখা যাচ্ছে এবং সেটি হলো তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের জনপ্রিয়তা সাধারণ আরবদের মধ্যে হু হু করে বাড়ছে, এরকম একটি খবর। মিশরকে সাথে নিয়ে সৌদি আরব এবং উপসাগরীয় অধিকাংশ দেশ তুরস্ককে কোণঠাসা করার উপায় খুঁজতে তৎপর হলেও সিংহভাগ আরব জনগণ মনে করছে যে তুরস্কের রেচেপ তাইয়েপ এরদোয়ানই তাদের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। সম্প্রতি আরব বিশ্বের 13টি দেশে পরিচালিত এক জনমত জরিপে অংশগ্রহণকারীদের 58% মনে করেন অন্য যে কোনো দেশের নীতির তুলনায় তুরস্কের মধ্যপ্রাচ্যের নীতি আরব স্বার্থের পক্ষে। বিবিসি বাংলায় এই সংক্রান্ত যে খবরটি প্রকাশ হয়েছে সেখানে ফেসবুক পোস্টে ইতিমধ্যেই 45,000-এর বেশি রিয়াকশন পড়েছে, শেয়ার ও মন্তব্য করেছেন আরও বহু মানুষ। যেরকম আবু জায়েদ শারুজি লিখেছেন, অচিরেই বিদ্রোহ শুরু হবে সৌদি আরবে, এই বিদ্রোহে রক্তের স্রোত ভেসে যাবে, মানুষ তখন দিশেহারা হয়ে সত্যিকারের নেতা খুঁজতে থাকবে। মাসুম রহমান তিনি লিখেছেন, পৃথিবীর 4 প্রান্তে যদি এরকম নেতৃত্ব থাকতো তাহলে সারা দুনিয়ার চেহারাটা ভিন্ন হয়ে যেত। পাভেল ঘোষ তিনি লিখেছেন, এখানে এত লোকের এত কমেন্ট দেখে এটা স্পষ্ট বুঝলাম, মুসলমানরা শুধু মুসলমানদের ভালো চায়, বাকি মানুষদের কি হলো, কে মারা গেল তাতে কারোর কিছু যায় আসে না। এরকমই নানান মন্তব্য দেখা যাচ্ছে। তো এই ছিল আজকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের আপডেট। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। ফয়সাল তিতুমির এবং শাহনাজ পারভিন। এখনকার প্রধান খবর, থাইল্যান্ডের সরকারি নিষেধাজ্ঞা অবজ্ঞা করে গণতান্ত্রিক সংস্কারের দাবিতে হাজার হাজার ছাত্রছাত্রী ব্যাংককে বিক্ষোভ করছে। ছাত্ররা রাজতন্ত্র এবং সেনাবাহিনীর ক্ষমতা হ্রাস করার দাবি করছে।
আর বাংলাদেশে পুলিশি নির্যাতনে এক যুবকের মৃত্যুর অভিযোগ তদন্তে নতুন ময়না তদন্তের জন্য কবর থেকে তার মরদেহ তোলা হয়েছে। পুলিশের একজন এসআই পলাতক রয়েছে। এরই সাথে শেষ করছি আজকের প্রবাহ। আমাদের পরবর্তী অধিবেশন শুনবেন আজই বাংলাদেশে রাত 10:30 ভারতে 10টায় শুনবেন আশা করে। আমি শাকিল আনোয়ার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। Service.com